হার্বার্ট জর্জ ওয়েলস বা H.G. ওয়েলসের নাম সাহিত্যের নানা ধারার মাঝেই উচ্চারিত হয়। 1866 সালে ইংল্যান্ডের কেন্টে জন্মগ্রহণ করা এই লেখকের প্রতিভা ছিল বহুমুখী। সামাজিক, ঐতিহাসিক, স্যাটায়ার ইত্যাদি নানা ধরনের লেখা লিখলেও H.G. ওয়েলসকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। তার লেখা দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, দ্য ওয়ার অফ দ্য ওয়ালস ইত্যাদি উপন্যাসগুলি আজও আমাদের কাছে এক বিস্ময়। আজ তাই আপনাদের জন্য H.G. ওয়েলসের লেখা উপন্যাস ইনভিজিবল ম্যান। ঘরে ঢুকেই সোজা মিসেস হল খাটের উপর হাত দেন আর হাত দিয়েই চমকে ওঠেন। বিছানা একেবারে ঠান্ডা। সারা রাত সেখানে কেউ শুয়েছিল বলে তার মনে হয় না। কি করবেন তাই ভাবছেন মিসেস হল। ঠিক সেই সময় হঠাৎ তিনি লক্ষ্য করেন বিছানার চাদরখানা যেন শূন্যে লাফিয়ে উঠল। সেখানে কয়েকবার ঘুরপাক খেয়ে সেটা মাটিতে পড়ে গেল। পর মুহূর্তে তিনি লক্ষ্য করেন যে চেয়ারের উপর থেকে টুপিটা শূন্যে উঠে ঘরের এদিক ওদিক স্বচ্ছন্দে ঘোরাফেরা করে বেড়াচ্ছে। ব্যাপার দেখে মিসেস হলের চক্ষু স্থির। চেঁচিয়ে যে তিনি স্বামীকে বা অন্য কাউকে ডাকবেন সে সাহসটুকুও হারিয়ে ফেলেছেন। ভয়ে দারুণ ঠান্ডাতেও তার ঘাম ছুটতে লাগলো আর তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এমন সময় টুপিটা হঠাৎ শূন্য থেকে উল্টে মাটিতে পড়ে গেল আর একটা চেয়ার শূন্যে লাফিয়ে উঠে মিসেস হলের দিকে তেড়ে এলো। চেয়ারটা মিসেস হলের বুকের সঙ্গে সেঁটে যেতেই মিসেস হল পা পা করে পিছু হটতে আরম্ভ করলেন। আর এইভাবেই মিসেস হলকে ঘর থেকে বার করে দিয়ে দরজাটা আপনা আপনি সশব্দে বন্ধ হয়ে গেল। মিসেস হলও জ্ঞান হারিয়ে দোরগোড়ায় মাটি নিলেন। তাকে পড়ে যেতে দেখে মিস্টার হল ছুটে এসে কোনো রকমে সেই ভারী দেহ ধরাধরি করে নিয়ে গিয়ে তার ঘরের বিছানায় শুইয়ে দিলেন। স্মেলিং সল্টের শিশিটা ধরলেন নাকের কাছে। জ্ঞান আসতে মিসেস হল বললেন, নিশ্চয়ই কোনো ভূতের কাণ্ড, জানো তো? ওগো, ভুল করে আমি কোনো ভূতকে ঘর ভাড়া দিয়ে ফেলেছি মনে হচ্ছে। নাহলে নাহলে চেয়ার কখনো শূন্যে উঠতে পারে? জানো 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 আমার মা যখন হোটেল চালাতেন তখন তিনি ওই চেয়ারগুলো কিনেছিলেন। আর কি না, এতদিন পরে আমাকেই ওই চেয়ার তেড়ে এলো। না না, আমি বাপু ভালো বুঝছি না। শোনো, ওকে যেমন করেই হোক তাড়াতে হবে আমাদের। এক কাজ করো, তুমি বরং কোনো ভূত তাড়ানোর ওঝাকে খবর দাও, নইলে যে কি বিপদ হবে কে জানে বাবা। মিসেস হলের যত রাত গিয়ে পড়ে মিস্টার হলের উপর। লোকটি যখন ঘর ভাড়া নেয় কেন তিনি তখন হোটেলে ছিলেন না? তাহলে তো আজ এই দুর্ভোগে ভুগতে হতো না, ইত্যাদি ইত্যাদি। স্ত্রীকে সন্তুষ্ট করবার জন্য মিস্টার হল চা না খেয়ে তখনই ছুটলেন ওঝার সন্ধানে। মিস্টার ওয়েজার্স একজন নাম করা ওঝা। আইপিং শহরের আশেপাশে 10-12খানা গ্রামের মধ্যে তার মতো ভূত তাড়াবার ওস্তাদ আর কেউ নেই। হল গিয়ে তাঁর শরণ নেন। ওয়েজার্সকে সঙ্গে নিয়ে মিস্টার হল যখন হোটেলে ফিরে এলেন তখন বেলা মাত্র 7টা। গম্ভীর হয়ে মিসেস হলকে জিজ্ঞাসা করেন ওঝা, তাই যে আপনি বলুন তো ঠিক, পরপর কি কি ব্যাপার ঘটেছিল? সব শুনে ওয়েজার্সেরও বেশ ভয় হয়। ততক্ষণে সেখানে জমা হয়েছে বহু লোক। এত লোকের সামনে নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবার ভয়ে তিনি মুখে সাহস দেখিয়ে বলেন, যখন যখন আমি এসে পড়েছি আর আপনাদের ভয়ের কোনো কারণই নেই, বুঝলেন কিনা? ভূত তো ভূত, ওর 14 পুরুষ পর্যন্ত পালাতে পথ পাবে না। এই যে মিস্টার হল, চলুন আমরা এক্ষুনি ওই লোকটার ঘরে যাই। মানে আমি? মিস্টার হল বড় বড় চোখ করে মিস্টার ওয়েজার্সের দিকে তাকান। এই বলছিলাম কি না, মানে ভূতটার যেন আমার উপর একটু রাগ আছে, তাই মনে হয় আমার না যাওয়াই ভালো। মিস্টার ওয়েজার্স মনে মনে প্রমাদ গোনেন, তবু বলেন, বুঝলেন কিনা, আমি অবশ্য একাই যেতে পারি, কিন্তু যদি লোকটা পরে বলে যে তার ঘর থেকে কোনো মূল্যবান জিনিস বা ধরুন ওই টাকা কড়ি হারিয়েছে, কাজেই আইনের কথাটাও তো একটু ভাবা দরকার, তা নইলে বুঝতেই তো পাচ্ছেন। ঠিক সেই সময় অদ্ভুত পোশাকের সেই লোকটা সিঁড়ি দিয়ে নেমে এসে নিচের দিকে একটু লক্ষ্য করে আবার কি ভেবে ওপরে উঠে গেল। উৎসাহিত হয়ে মিস্টার ওয়েজার্স বলে উঠলেন, দেখেছেন দেখেছেন মিস্টার হল, আমি যে এসেছি
তা ব্যাটা ঠিক বুঝতে পেরেছে, তাই ব্যাটা সচক্ষে আমাকে দেখে গেল। দাঁড়াও বাছা ধন, তোমার দফা রফা করছি। কত ভূতি তাড়িয়ে এলাম, আর তুমি তো ছেলে মানুষ। চলুন মিস্টার হল, আমরা উপরে যাই। আমি মানে ঠিক সেই সময় মিসেস হল তাড়া দিয়ে বলেন, আশ্চর্য, পুরুষ মানুষ হয় তুমি যাবে না তো কি আমরা মেয়ে ছেলেরা যাব? স্ত্রীর কাছে দাবড়ানি খেয়ে মিস্টার হলকে অগত্যা যেতে হয় মিস্টার ওয়েজার্সের সঙ্গে। তবে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে উপরে এসে বন্ধ দরজায় ঘা দেন মিস্টার ওয়েজার্স। ভিতর থেকে সাড়া আসে, কে, কি চাই? মিস্টার ওয়েজার্স আমতা আমতা করে বলেন, মানে মানে আমি এসেছি, এই গিয়ে বলে কিনা ভূত তাড়াতে। রুক্ষ কণ্ঠে ভেতর থেকে জবাব আসে, থাক, আর ভূত তাড়িয়ে কাজ নেই। নিজের চরকায় গিয়ে তেল দাও। এই যে শোনো, আমাকে বিরক্ত করলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। খবরদার আমার ত্রিসীমানায় এসো না। অগত্যা মিস্টার ওয়েজার্স তাড়াতাড়ি বিদায় নেন সেখান থেকে। বলে যান, বলছি কি, দরজা যখন খোলা দেখবে তখন আমাকে ডাকবে, বুঝলে কিনা? আমি হচ্ছি ওঝা, ভূত তাড়ানো আমার কাজ, কিন্তু বেলিফ তো নই, কাজেই দরজা ভাঙার এখতিয়ার আমার নেই। পাদ্রী সাহেবের বাড়িতে এই যে চুরিটা, এটা ঘটেছিল হুইটমান্ডের উৎসবের আগের রাত্রে। এই উৎসবটা খুব জাঁকের সঙ্গেই উদযাপন করে আইপিংয়ের লোক। উৎসবের দিন আজও কি মিসেস হলের অতিথি ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে? সকলেরই প্রত্যাশা যে আজকের দিনে অন্তত রহস্যময় লোকটা অন্য 5 জনের সঙ্গে মেলামেশা করবে খানিকটা। কিন্তু বেলা ক্রমশ বাড়ছে, অতিথি নিচে নামে না তবু। অবশেষে মিসেস হল যখন রেগে আগুন হয়েছেন ওর উপরে, তখন সে নামল। নেমেই কিন্তু নিজের বসবার ঘরে ঢুকল, দরজা দিল চেপে। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে যে তার সম্পর্ক আছে কিছু, তা যেন পাকে প্রকারে অস্বীকার করারই মতলব। মিসেস হলের ভক্তি চটে গিয়েছে অনেকদিন আগেই। না, ডাক্তার কাসের নাক মলে দেওয়ার দরুন নয়, রাত্রে শয্যা গ্রহণ না করে বাড়ির দরজা খুলে রেখে পথে পথে নৈশ পর্যটনের অপরাধেও নয়, এমনকি ভূতের ওঝা ওয়েজার্সকে অপমান করে তাড়িয়ে দেওয়ার জন্যেও নয়। মিসেস হল ওসবকে অগ্রাহ্য করতে রাজি ছিলেন, যদি হপ্তা হপ্তা বিলটা তার মিটিয়ে দিত অতিথি, যেমন দিয়েছিল গোড়ায় গোড়ায়। সত্যি বলতে কি, বরাবরই দিয়েছে, দেয়নি কেবল গত হপ্তায়। কিন্তু 1 হপ্তা বাকি পড়া মারাত্মক যে। 1 হপ্তা দেখতে দেখতে 2 হপ্তায় পরিণত হয়, যেমন এক্ষেত্রে হতে চলেছে। এ হপ্তারও 5 দিন যায় আজ, আর মোটে 2 দিন যদি কাটে এইভাবে, তখন বকেয়ার পরিমাণ আর 1 হপ্তা থাকবে না, দাঁড়াবে 2 হপ্তায়। তখন এরকম করেই খদ্দেররা ডোবায় হোটেলের মালিককে। দিচ্ছি দেব করে করে মবলক বাকি ফেলে, অবশেষে একদিন ডুব দেয়। মালিক আর তখন করবে কি? এই ব্যান্ডেজ বাঁধা অতিথির কথাই ধরো না, ও যদি আজ হাওয়া দেয়, কি করে মিসেস হল তার পাওনা গন্ডা উসুল করবেন শুনি? ওর তো থাকবার মধ্যে আছে কয়েকশো বোতল, তা বোতলকে কিনবে আইপিংয়ে? ওই কাস রয়েছে, তার দোকানের বাতিল বোতলই পাঠাতে হয় ব্রাইটনে বিক্রির জন্য। কাস মশাইয়ের সুবিধে আছে, যে লরিতে নতুন ওষুধ আসে সেই লরিতেই ফেরত পাঠান পুরনো বোতল। মিসেস হলের বোতল নেবে কোন লরিওয়ালা? আর নেয়ও যদি, ব্রাইটনের ফুটপাথে ফেলে দেবে সব। কাস বরাবরের বন্দোবস্ত করে রেখেছে বোতল বিক্রির। মিসেস হলের তো নেই, তা বিক্রি হবে না, মাঝখান থেকে গচ্ছা দিতে হবে লরি ভাড়াটা। ভেবে ভেবে যখন মেজাজ একান্ত তিরিক্ষি হয়ে উঠেছে মিসেসের, ঠিক তখনই ঘন্টা বাজালো নতুন অতিথি। এ বাজনার মানে অতি পরিষ্কার, প্রাতরাশ নিয়ে এসো। প্রাতরাশ চাইলেই পাওয়া যায় না, যদি বিল বকেয়া থাকে। সত্যি বলতে কি, প্রাতরাশের সময় পার হয়ে গিয়েছে 1 ঘন্টা। এ হোটেলে অতিথি, মালিক, চাকর, দাসী কারোরই বাকি নেই প্রাতরাশ খেতে, একমাত্র ওই ভাগ্যহীন ব্যান্ডেজ বাঁধা লোকটা ছাড়া। কাল পর্যন্ত ঘড়ির কাঁটা 8টার ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মিসেস হল স্বহস্তে পৌঁছে দিয়েছেন ওর প্রাতরাশ। আজ সেখানে বেলা 9:30, কাজেই ঘন্টা বাজিয়েছে অতিথি। বিল যদি মেটানো থাকতো, বাজতো 8টা 5 মিনিটেই। মেটানো নেই, কাজেই ক্ষুধার জ্বালা সহ্য করেছে পাক্কা
পাক্কা 1 ঘন্টা 25 মিনিট। জরিমানা কম দেয়নি বলতে গেলে। যা হোক, ঘন্টা শুনেও মিসেস হল বিচলিত হওয়ার লক্ষণ দেখালেন না কিছু। ডিনারের জন্য মাংস কুটছিলেন, সেই কাজই করতে থাকলেন ধীরে সুস্থে। দাসী মিলির কুড়ে অপবাদ চিরন্তন এখানে। সে একবার গোপনে মনিবনির দিকে নিক্ষেপ করল একটা অর্থবহ দৃষ্টি। বিল রহস্য তার অজ্ঞাত কিনা। ঘন্টা আবার বাজল, কয়েক মিনিট বাদেই। এবার আর থামতে চায় না সে বাজনা। মিসেস হল তবু অবিচলিত। আরও মিনিট 10 যায়। হঠাৎ বিশ্রামকক্ষের দরজা সশব্দে খুলে ব্যান্ডেজ বাঁধা অদ্ভুত মূর্তি বেরিয়ে এলো হল ঘরে। সেই ঘরেরই এক পাশে রেলিং ঘেরা মদ বিক্রির দোকান। রেলিংয়ের ভিতরে এখন আর বিক্রেতা কেউ নেই। বাইরে জনা 3-4 লোক বসে বসে নিজে নিজেই মদ ঢালছে আর গিলছে। তাদেরই সামনে এসে অতিথি হুঙ্কার করে উঠল, হোটেলওয়ালিকে ডাকো। তাদের উপর হুকুম চালাবার কোনো অধিকার কারো নেই, কিন্তু এই অতিথির যে একটা অপবাদ রটেছে ভূত বলে, তা তো জানে তারা। তাই বিনা ওজরে একজন উঠে গেল মিসেস হলকে ডাকতে। সাধ করে কে চটাতে চায় ভূতকে? হোটেলওয়ালিকে ডাকবার জন্য লোক পাঠিয়ে অতিথি আবার নিজের ঘরে গিয়ে বসল। সে ঘরে একটা আবছা আলো গোধূলি বেলার মতো। বন্ধ জানলার কোণ ফাঁক দিয়ে একটা বুঝি সূর্যরশ্মি কেমন করে যেন আলোর তীরের মতো ছিটকে এসে পড়েছে ভিতরে। তারই দৌলতে এই গগলস পরা লোকটা তার শিশি বোতল নাড়াচাড়ার সুযোগ করে দিচ্ছে যথাসম্ভব। তার সেই সুযোগ কি আর প্রয়োজন মেটাবার মতো? 5-10 মিনিট পরে পরেই ঝনঝন করে ভেঙে পড়ছে এক একটা বোতল, আর অনুচ্চ কণ্ঠের তর্জন গর্জন। আত্মধিক্কারের আওয়াজ শোনা যাচ্ছে অতিথির কণ্ঠ থেকে। আরে দূর, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, দূর দূর দূর। তর্জন গর্জন শুধু বোতল ভাঙার উপলক্ষেই নয়, অদৃশ্য বাল খিল্ল শত্রুদের উদ্দেশ্যেও। পাড়ার যত দুষ্টু ছেলে খবর পেয়েছে যে একটা জ্যান্ত ভূত আড্ডা গেড়ে বসেছে কোচ অ্যান্ড হর্সেস হোটেলে, অমনি তারা সদল বলে এসে ঘেরাও করেছে সে হোটেল। আশেপাশে বাগানে ছাদে সর্বত্র অধিষ্ঠান তাদের। যারা মাঝারি রকম সাহসী তারা দূর থেকে ঢিল ছুঁড়ছে অতিথির জানলা তাক করে, আর যারা দলের ভিতর অসম সাহসের অধিকারী তারা একেবারে এসে জানালা বেয়ে উঠছে, ভিতরে নজর চালাবার ছিদ্র খুঁজছে এখানে সেখানে। ভিতরে বসে অতিথি তাদের দেখতে পাচ্ছে না ঠিকই, কিন্তু তাদের উপস্থিতি যে নির্মম সত্য সে বিষয়ে সে তো পুরো মাত্রায় সচেতন। উচ্চ ঈশ্বরে অভিসম্পাত করছে তাদের, ভয়ও দেখাচ্ছে নানাভাবে। সদ্য সদ্য নরকের আগুনে ছুঁড়ে ফেলার ভীতি প্রদর্শনও বাদ যাচ্ছে না। এই, এখান থেকে চলে যা, চলে যা, নইলে সব নরকে যাবি। নরকের গরম তেলে ফুটিয়ে মারবো সব কটাকে। মিসেস হল এদিকে রাগে ফুঁসছেন। রাগটা কতকটা অনুপস্থিত মিস্টার হলের উপরে। সে হতভাগ্য, কেন এভাবে গা ঢাকা দেয় প্রত্যেকটা ঝামেলার সময়? গা ঢাকা যে ইচ্ছাকৃত নয়, বাধ্যতামূলক। রাগের সময় সে কথা মিসেস হল একদম ভুলে যান। বেচারা হল বেকারও নয়, ফাঁকিবাজও নয়, রীতিমতো একটা হাড় ভাঙা খাটুনির কাজ করে। আইপিং থেকে একটা মাল টানা ঘোড়ার গাড়ি নিয়মিতভাবে দূরের গ্রামগুলোতে যাতায়াত করে প্রত্যহ। সাধারণত হাটুরে লোকেদের সবজিপাতি শহরে আনা দেওয়াই কাজ সে গাড়ির। কাজেই লোকটাকে উদয়াস্ত পরিশ্রম করতে হয় প্রত্যহ। হোটেলে ঝামেলা ঘটলে সে তার কি করবে? নিজের কাজ কামাই করে তো সে তার স্ত্রীর কাজের সাহায্য করতে পারে না। হ্যাঁ, অনুপস্থিত স্বামীর উপরে এই এক দফা রাগ মিসেস হলের, যদিও সে রাগটা অহেতুক এবং যুক্তিহীন। কিন্তু রাগের দ্বিতীয় দফাটা তা নয়, ওর হেতুও আছে, যুক্তিও আছে। ও রাগ বলা বাহুল্য সর্ব অশান্তির মূল কারণ ওই ভুতুরে অতিথির উপরে। ওর হেতু হলো বিল না মেটানো, এবং যুক্তিও হলো ওই একই, বিল না মেটানো। খাবারের দাম যে দিচ্ছে না সে খাবার চায় কোন আক্কেলে? ঘরের ভাড়া যার বাকি পড়েছে সে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে কোন সাহসে? ব্যান্ডেজ খুলে মুখের চেহারা দেখাবার সৎসাহস যার নেই সে লোক পাঠিয়ে হোটেলের মালিককে তলব করে কোন সাহসে? যা হোক, মিসেস হল আসছেন, ট্রে করে প্রাতরাশের সামগ্রী সবই নিয়ে আসছেন। তবে বাড়তি আরও একটা জিনিস তিনি নিয়ে আসছেন, এবং সেটি নিয়ে আসছেন ট্রের মাথায় চাপিয়ে, এবং জিনিসটি হলো অতিথির বকেয়া বিলখানা। ও মা, আপনি বিলখানা মেটাবার জন্য এত ব্যস্ত হয়ে পড়লেন? ইস, দেখুন, আমি বুঝতেই পারিনি। এই নিন, এই নিন, নিন বিল নিন। এই বলে ঘরে ঢুকলেন মিসেস হল। অতিথি দরজা খুলে দিয়ে মেঝেতেই দাঁড়িয়েছিল আধো অন্ধকারে।
খেঁকিয়ে উঠল এই অভিনব সম্ভাষণ শুনে। বিলের জন্য নয়, আমি ব্যস্ত হয়েছিলাম প্রাতরাশের জন্যে। প্রাতরাশের সময় পেরিয়ে গিয়েছে 3 ঘন্টা হলো। আর বিল মেটাবার দিন পেরিয়ে গেছে, সেটা 5 দিন হলো। আমি তো তোমায় বলেছিলাম যে এবারে আমার কয়েকটা দিন দেরি হবে মেটাতে। ঠিক আছে, যা দেরি হবার তা হয়েছে, আজ দিচ্ছি। আজই আমি তোমার সমস্ত বিল মিটিয়ে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। খেয়ে নিয়ে দেবো না খাওয়ার আগেই দেবো? এক্ষুনি দিচ্ছেন? তা কই কোনো জায়গা থেকে তো কেউ আপনাকে পয়সা কড়ি পাঠায়নি। তাহলে কোথায় পেলেন আপনি অর্থ? তবে কি বুঝবো, মানে আপনি আমাকে এতদিন খামোখাই ভোগাচ্ছিলেন। পকেটে গাদা গাদা মোহর আর ট্রেজারি বিল পুড়ে রেখে গরিব হোটেলওয়ালিকে কষ্ট দিচ্ছিলেন অকারণে। আরে না না না, আরে আমার কথা বিশ্বাস করো, কাল পর্যন্ত আমার পকেটে গাদা গাদা চুলোয় যাক 1 পাউন্ডও ছিল না। এই কাল ছিল না, তা আজকে এলো কোথা থেকে? আজকে এলো কোথা এলো? ওই পাদ্রি বান্টিংকে তেরাস থেকে এসছে হয়তো। ঠিক আছে, বান্টি। হঠাৎ একসঙ্গে দুটো কাজ করে বসলো অতিথি। হাত তুলল উপরে, সে হাতে মুঠি পাকানো, আর পা উঁচু করলো এক মুহূর্তের জন্য। তবে সে পা আবার তক্ষুনি নেমে এসে লাথি মারল মেঝেতে। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ গর্জন। এইভাবে কথা কইছো আমার সঙ্গে? কি সাহস হে তোমাদের? আমি কে, কি সর্বনাশ করতে পারি তোমাদের, তা তোমরা জানো তো? জানো না নিশ্চয়, কিন্তু আমি জানিয়ে দেব তোমাদের, এক্ষুনি দেব। এই বলেই হাতের তালুটা একবার মুখের উপর দিয়ে বুলি আনলো লোকটা। হাত যখন সরে এলো মুখ থেকে, কি সর্বনাশ! মুখে আর মুখ নেই তার। কালো, হ্যাঁ কালো গহ্বর একটা। কি হলো? এই নাও, এইটা নাও। বলে লোকটা এক পা এগিয়ে দিল আর মিসেস হলের হাতে কি একটা গুঁজে দিল। সেই বেচারির চোখ তখনও সেই কালো গহ্বরের বিভীষিকার দিকেই নিবদ্ধ। যন্ত্রচালিতের মতো জিনিসটা সে নিয়ে নিল অতিথির হাত থেকে। কিন্তু তারপরেই একটুখানি হুঁশ ফিরে আসতেই সে চেয়ে দেখল জিনিসটার দিকে, আর দেখেই চেঁচিয়ে উঠল ভয় পেয়ে। তার হাত থেকে পড়ে গেল জিনিসটা। সে নিজে পিছিয়ে গেল টলতে টলতে। জিনিসটা হলো নাক, একটা নাক। অতিথির মুখে ব্যান্ডেজ বহির্ভূত যে একটি মাত্র জিনিস ছিল, একটি মাত্র বস্তু ছিল সর্বসাধারণের সম্মুখে দৃশ্যমান, সেই গোলাপি, সেই সমুন্নত, সেই সমুজ্জ্বল নাসিকা, ওই যে এখন ধুলোয় গড়াচ্ছে। নাক বিসর্জন দিয়ে এবার চশমা খুলল সে। উপস্থিত সবাই ভয়ে উত্তেজনায় হাই ফাই করছে তখন। চশমার পরে লোকটা খুলল টুপি, সজোরে টেনে টেনে ছিঁড়ল গালের জুলপি আর কপালের ব্যান্ডেজ। লোকগুলো তখন চেঁচাচ্ছে, ভগবান রক্ষা করো, রক্ষা করো ভগবান। এবার যে জিনিস চোখে পড়ল সবাইয়ের, তার মতো বিভীষিকা কেউ কখনো দেখেনি, দেখবার কথা স্বপ্নেও ভাবেনি। মিসেস হল চিৎকারের পর চিৎকার করে যাচ্ছেন, সদর দরজার দিকে ছুটে চলেছেন, যেন পালিয়ে প্রাণ বাঁচাবার মতলব। তার দেখা দেখি অন্য সবাইও পা চালিয়েছে সেই একই দিকেই। মুখে ব্যান্ডেজ বাঁধায় লোকটার। তা প্রথম থেকেই দেখেছে সবাই। কেউ ভেবেছে মারাত্মক জখমের দাগ আছে বোধহয় মুখে, কেউ বা ভেবেছে কুৎসিত কোনো অঙ্গহানিকে ঢেকে রাখার জন্য ওই ব্যান্ডেজের ব্যবস্থা। বিভৎস কিছু দেখবার জন্য প্রস্তুত ছিল সবাই, কিন্তু এ যে কিছু না, একেবারে শূন্য। মুখ যেখানে থাকবার কথা সেখানে বিলকুল ফাঁকা একদম। ব্যান্ডেজ, ঝুলপির পরচুল হাওয়ায় উড়তে উড়তে ওই বেরিয়ে যায় দরজা দিয়ে। পাছে ওই ভুতুরে সামগ্রীগুলো নাকে মুখে এসে পড়ে, সবাই তাই ত্রস্তে সরে দাঁড়ায় ওদের পথ ছেড়ে। সিঁড়ি দিয়ে এবার একসঙ্গে সবাই নামছে, এ ওর গায়ে টক্কর খাচ্ছে ক্রমাগত। একমাত্র লোক যে দাঁড়িয়ে রইল সেইখানে, দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে ছুঁড়ে গালিগালাজ করতে আর ভয় দেখাতে থাকলো সবাইকে, সে হলো সেই মুন্ডহীন কবন্ধ। পা থেকে গলা পর্যন্ত সব অঙ্গই আছে তার যথাযথ, কোটের কলার পর্যন্ত সব ঠিক, কিন্তু তার উপরে কিচ্ছু নেই। তার উপরে ফাঁকা, সব ফাঁকা। বেরো, বেরো সব এখান থেকে, ইতরের দল, ছোট লোক, বেরো এখান থেকে, বেরো। দূরে দূরে গ্রামের রাস্তায় যারা চলাফেরা করছিল, নিজের নিজের কাজে ছিল, তারা সবাই একসাথে চমকে উঠল।
কোচ অ্যান্ড হর্সেসের দিকে হঠাৎ একটা কোলাহল আর ধারাবাহিক আর্তনাদ শুনতে পেয়ে জোর পায়ের সেদিকে হেঁটে এসে তারা দেখল বন্দুক থেকে বুলেট ছুটে বেরোয় যে বেগে, ঠিক সেই বেগে, একদম হুবহু সেই বেগে হোটেল থেকে ছুটে বেরিয়ে আসছে সেখানকার সব স্থায়ী অস্থায়ী বাসিন্দা। তারা দেখতে পেল স্বয়ং মিসেস হল ছুটতে ছুটতে একেবারে আছাড় খেলেন, আর মিস্টার টেডি হ্যানফ্রিকে তুড়ি লাফ মেরে পাশে সরে যেতে হলো। না যদি যেতেন, এক্ষুনি তাকে মারিয়ে যেতে হতো ধরাশায়িনী মিসেস হলকে। ওদিকে দাসী মিলি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে সদরে হইহল্লা শুনে। আসতেই সম্মুখে দেখছে একটা স্কন্ধ কাটা কবন্ধকে। চেঁচিয়ে উঠেছে ভয় পেয়ে। সে কি পরিত্রাহী চিৎকার! বাঁচোয়া যে মিলির চিৎকার প্রায় সঙ্গে সঙ্গেই থেমে গেল, নইলে কানের তালা লেগে যেত অর্ধেক লোকের। মিলিকে থামাতে হলো চিৎকার বাধ্য হয়ে। অজ্ঞান হয়ে সেও ধরা শয্যা গ্রহণ করেছে তার মনিবনির মতো। স্কন্ধ কাটা, কিন্তু রাস্তার লোকেদের নজরের আড়ালেই আছে তখন। কাজেই ব্যাপার যে কি তা তারা কেউই বুঝতে পারছে না। আর পারছে না বলেই তারা দল বেঁধে ধেয়ে আসছে সরেজমিনে তদন্ত করবার জন্য। একটা মিষ্টান্ন বিক্রেতা, একটা নাগরদোলাওয়ালা, একপাল বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে, বাবু ছোকরার দল এবং প্রগতিপন্থী ছুকরির দল, লুঙ্গি জড়ানো বুড়োরা এবং ঘাগরা পড়া বেদিনীরা সবাই দৌড়চ্ছে পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে। বলতে কি, চোখের পলকে যেন ভিড় জমে গেল একটা সেই হোটেলের সামনে। এই অন্তত 40 লোক। তারা একবার এগুচ্ছে, একবার পেঁচুচ্ছে, একবার চেঁচাচ্ছে, একবার চুপ করে যাচ্ছে। কেউ প্রশ্ন করছে, কেউ পরামর্শ দিচ্ছে, কেউ বা স্রেফ কি তাজ্জব, কি সর্বনাশ বলে আবেগ প্রকাশ করে যাচ্ছে। শুধু প্রত্যেকেই চাইছে অন্য সবাই এর আগে নিজের মন্তব্যটা শোনাতে। কাজেই যে গন্ডগোলটা সৃষ্টি হচ্ছে সেখানে, সেটাকে অন্য কিছুই বলা যায় না হট্টগোল ছাড়া। মিসেস হলকে মাটি থেকে তোলা হয়েছে প্রায় আধমরা অবস্থায়। অন্তত 5-6টা লোক দরকার হচ্ছে তাকেই খাড়া করতে। অন্য কয়েকজনে গোল হয়ে দাঁড়িয়ে ঝটফট একটা মন্ত্রণা সভার অধিবেশন শুরু করে দিয়েছে। তাদের সম্মুখে সাক্ষ্য দিচ্ছে এক শানিতবাক প্রত্যক্ষদর্শী। আরে বাবা, আরে ভূত রে বাবা, ভূত! কি যে মতলব তার কে জানে। আমি বলছি কি, এই দেখো না মিসেস হলের কোথায় কোথায় লেগেছে, আবার দেখো না। এই হ্যাঁ, ছোড়া নিয়ে না তেরে আসতে দেখেছি নিজের চোখে, বুঝলি তো? হ্যাঁ, না ভয়ের ব্যাপার, এগুলো কি এখানে থাকা যায় নাকি? না, এই দেখ, আমি বলছি আরেকবার দেখ না মিসেস হলের কোথায় কোথায় লাগলো, ভালো করে দেখ না রে বাবা। আরে না, বলছি তো আমি। আরে ভূতের মাথায় নেই, কে আমি সচক্ষে দেখলাম ভূতের মাথা নেই। যদি ভূতের মাথা নাই থাকুক, মিসেস হলের কোথায় লাগলো সেটা দেখো, দেখ না। তাকে থামিয়ে দিয়ে দ্বিতীয় এক প্রত্যক্ষদর্শী হেঁকে উঠল। আরে ধর বাবা, মিসেস হলের কোথায় লেগেছে? মিসেস হলের কোথাও লাগেনি। ওটা জাদুর খেলা ছাড়া আর কিছুই নয়। মাথা আছে বই কি? না তা আবার দেখে নেওয়াটা ঠিক নয় কি? ধর বাবা। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। এইবার ভিড়ের পিছন থেকে একটা গোলমাল শোনা গেল। নতুন একটা দল এগিয়ে আসছে দৃঢ় প্রতিজ্ঞভাবে। সে দলের নেতৃত্ব নিয়েছেন মিস্টার হল। লাল টকটক করছে তার মুখ, করেঙ্গে ইয়া মরেঙ্গের মতো একটা ভাব সে মুখে। হলের পিছনে স্বয়ং জ্যাফার্স এ গাঁয়ের কনস্টেবল, তারও পিছনে সেই অপরাজেয় ওঝা ওয়েজার্স। আজকের ভূত তাড়ানোর কৃতিত্বের অন্তত 1/3 আদায় করতে সে কৃত সংকল্প। এবার ওরা ওয়ারেন্ট এনেছে একখানা। আগে থেকে যারা হাজির হয়েছে অকুস্থলে, স্বভাবত নবাগতদের ওয়াকিবহাল করার দায়িত্ব তাদেরই। মাথা নেই এই খবরটাই সবচেয়ে জোর গলায় প্রচলিত হতে থাকলো তাদের তরফ থেকে। রুখে উঠলেন কনস্টেবল জ্যাফার্স। মাথা নেই, মাথা নেই। আস্তে আস্তে আস্তে, মাথা থাকুক আর না থাকুক, আমার কাজ হলো ওকে গ্রেফতার করা। আমি তা করবই। মিস্টার হল হোটেল মালিকের স্বামী, কাজে এক্ষেত্রে পদমর্যাদা তাঁর সর্বাধিক। তিনি অকুত ভয়ে সিঁড়ি বেয়ে হল ঘরে ঢুকে পড়লেন এবং বিশ্রাম কক্ষের দরজা খুলে ফেললেন সশব্দে। কনস্টেবল, তোমার কাজ তুমি করো এইবার। জ্যাফার্স ঢুকে পড়ল সকলের আগে, তারপরে হল, ওঝা ওয়েজার্স, সকলের পরে। মুন্ডহীন একটা আবছা মূর্তিকে তারা দেখতে পেল ওদিককার অন্ধকার কোণে। দস্তানা পরা এক হাতে একখানা আধ খাওয়া রুটি, তার অন্য হাতে একতাল পনির। হল বলল, ওই যে দাঁড়িয়ে আছে। মূর্তিটার কোট কলারের উপর থেকে একটা ক্রুদ্ধ প্রশ্ন শোনা গেল। এইসব কি মানে কি এইসবের? হ্যাঁ, উত্তর দেওয়ার দায় এখন জ্যাফার্সের, কারণ সে হচ্ছে গিয়ে সরকারি লোক, আইন শৃঙ্খলা রক্ষার ভারপ্রাপ্ত কর্মচারী। দায়িত্ব সম্বন্ধে সে 16 আনা সচেতন। তুমি বেশ মজার লোক। হ্যাঁ, কি মাথা থাকুক আর না থাকুক, আমার তা দেখবার দরকার নেই।
ওয়ারেন্ট বলছে সশরীরে ধরে নিয়ে যেতে হবে। তা মাথা না থাকুক, শরীর তো তোমার আছে, হ্যাঁ? তা তো আমিও দেখছি। এই কয়েক কুড়ি লোক যারা রয়েছে এখানে দেখছে, তারাও সবাই। আমার কর্তব্য আমি করব। অফিসার, এক পা পিছিয়ে গিয়ে অতিথি হাঁকলো। খবরদার! সঙ্গে সঙ্গে হাতের রুটি পনির সে ফেলে দিল জানলা দিয়ে ছুঁড়ে। ছুরিখানা হাতে তুলে নিতে যাচ্ছে, কিন্তু হল সময় থাকতে সেটা গাপ করে ফেললো হাত বাড়িয়ে। লোকটা তখন বাঁ হাতের দস্তানা খুলে তা দিয়ে এক চড় কষিয়ে দিয়েছে জ্যাফার্সের গালে। কিন্তু জ্যাফার্স পুলিশ মানুষ, সে কি আর চড় খেয়ে চড় হজম করবে? দস্তানা নেই, কবজির নিচ থেকে হাতের বাকি অংশটা দেখাই যাচ্ছে না, কিন্তু তাতে কি? সেই কবজি জোরসে চেপে ধরলো জ্যাফার্স, আর অন্য হাত দিয়ে হাতড়াতে লাগলো কোট কলারের উপর পানে। অদৃশ্য গলাটা গেল কোথায়? এমন সময় প্রচন্ড এক লাথি এসে পড়লো তার তল পেটে। বাপরে, মারে বলে চেঁচিয়ে উঠতে হলো জ্যাফার্সকে। বাপরে বাপ, বাপরে মা! তবে বাহাদুর ছেলে সে, চেঁচালো যদিও, কিন্তু অদৃশ্য আসামির হাত আর গলা সে নিজেও চেপে ধরেছে, এবং তা সে কিছুতেই আর ফসকাতে দিচ্ছে না। ছুরিখানা হলের হাতে, সেটা সে পিছন পানে ওয়েজার্সের হাতে চালান করে দিল, যাতে কোনো মতে সেটা এই দুঁদে আসামির হাতে গিয়ে না পড়তে পারে। তারপর হল এগিয়ে এলো জ্যাফার্সের সাহায্যে। জ্যাফার্স আর অতিথি তখন জাপটে ধরেছে পরস্পরকে। সেই অবস্থায় টলতে টলতে তারা দুজনে ঘরময় চরকি পাক খাচ্ছে। হঠাৎ সামনে পড়ে গেল একখানা চেয়ার, সেখানে উল্টে গেল সশব্দে, আর তারই উপরে আছাড় খেয়ে পড়ল দুটো দেহ, একটা পূর্ণাঙ্গ, একটা মুন্ডহীন। আছাড় খেয়ে পড়েছে দুটো দেহ। হল আর ওয়েজার্সের চক্ষু ছানা বড়া হয়ে গেল এই দেখে যে স্কন্ধ কাটা লোকটাই রয়েছে উপরে। দোর্দণ্ড প্রতাপ কনস্টেবল বাহাদুর তার নিচে পড়ে ব্যর্থ চেষ্টা করছে ঠেলে উঠবার জন্য। ওয়েজার্সের হাতে ছোড়া, সে সেইটি সামলাবার জন্য ব্যস্ত। তার ভয় কোনো রকমে জেফার্সকে ঘায়েল করে স্কন্ধকাটা দুশমনটা যদি লাফিয়ে উঠতে পারে, তক্ষুনি সে কেড়ে নেবে ওই ছোড়া, আর চোখের পলকে কচুকাটা করে ফেলবে উপস্থিত সবাইকে। সে তাই পায়ে পায়ে পিছু হচ্ছে ঘর ছেড়ে বাইরে বেরোবার জন্য, আর হটতে গিয়ে ধাক্কা খেলো গাড়োয়ান সিডন মটনের সঙ্গে। সে আর হাকস্টার ঘরে ঢুকছিল কনস্টেবলকে সাহায্য করার মতলবে। কিসে কি হলো বোঝা গেল না, কিন্তু ওদের গায়ে গায়ে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তাকের উপর থেকে একসঙ্গে অনেকগুলো বোতল তুমুল একটা ঝনঝন শব্দ তুলে আছড়ে পড়ল মেঝেতে, আর ঘরময় ছড়িয়ে গেল একটা ঝাঁঝালো টোকো গন্ধ। আর এদিকে অতিথি চেঁচিয়ে উঠেছে, হার মানছি, আমি হার মানছি। কেন হার মানবে তা বোঝা গেল না অবশ্য, কারণ জ্যাফার্সের বুকের উপর সে চেপে বসেছিল। যা হোক, হার কবুল করে সে উঠে দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে। বিটকেল চেহারা একখানা, মাথা তো ছিলই না, এখন হাতও নেই, কারণ ডান হাতের দস্তানাও সে এক ফাঁকে খুলে ফেলেছে এর মধ্যে। খুব হয়রান হয়েছে লোকটা, নিঃশ্বাস নিচ্ছে, আর আওয়াজ যেন চাপা কান্নার ফোঁপানির মতো। না না, কোনো ফল নেই এতে। অদ্ভুত, ভৌতিক, ওর কথাগুলো আসছে যেন ফাঁকা শূন্য থেকে। কিন্তু সাসেক্স অঞ্চলের চাষিরা দুনিয়ার মধ্যে বোধহয় সবচেয়ে কট্টর বাস্তববাদী। ভূত মানলেও তাকে লড়াই দিতে সদাই তৈরি। জ্যাফার্স উঠে দাঁড়িয়ে হাত কড়ি বার করলো বটে, কিন্তু নিজেই তক্ষুনি বলল, হাত নেই যার, তাকে হাত করা কেমন করে পড়াবো? লোকটা ততক্ষণে ওয়েস্ট কোটের বোতামগুলো নিঃশব্দে খুলে ফেলেছে। ও, পাখানা বোধহয় ভেঙেই গিয়েছে। এই বলে যেন সে পা পরীক্ষা করবার জন্য হেঁট হয়ে গেল, আর হেঁট হতেই জুতো মোজা খোলার চেষ্টা করতে লাগলো। হাকস্টার হঠাৎ বলে উঠেছে, আমার কিরকম একটা মনে হচ্ছে যে এটা মানুষই নয় বোধহয়। দেখছি তো খালি পোশাকের গাদা, যে পোশাকের ভিতর কোনো বস্তুই কিছু নেই। এদার থেকে ওদার হাত চালিয়ে দিলে হাতে কিছু ঠেকবে না বোধহয়। এই বলে হাকস্টার তৈরি হলো হাত চালিয়ে নেওয়ার জন্য, কিন্তু হাত চালানোর সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে উঠল, এই হাতে কিছু ঠেকছে যে, ফাঁকা হাওয়ার ভিতরে শক্ত শক্ত কিছু ঠেকছে যে হাতে। এদিকে হাওয়ার ভিতর থেকেই ভুতুড়ে আওয়াজ শোনা গেল, এই আর যা কিছু করো, আমার চোখের ভিতর হাত ঢুকিও না। তারপরেই সে যেন নিজের অদ্ভুত অবস্থাটা ব্যাখ্যা করে বোঝাতে চাইছে ওদের। কথাটা কি জানো? আমার হাত, পা, সারা দেহটা এখানে আছে, সমস্ত কিছু ঠিক ঠিক জায়গায় বজায় আছে। সব হাত, পা, মাথা, নাক, চোখ, সব কিচ্ছু বাদ নেই। তবে ব্যাপারখানা হলো এই যে আমি অদৃশ্য হয়ে অসুবিধা অনেক, কিন্তু সেজন্য আমি কি করব?
কিন্তু তা বলে আইপিং এর যাবতীয় দো পেয়ে গাধারা এসে আমার চোখে মুখে আঙুল ঢোকাবে, সেটাই বা কেমন কথা? নানান কথায় অদৃশ্য লোকটা মনোযোগ বিক্ষিপ্ত করে রেখেছে শত্রুদের। এদিকে সমস্ত পোশাকেরই বোতাম টোতাম খুলে একেবারে তৈরি হয়ে আছে সেগুলি গা থেকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য। দো পেয়ে গাধা বলেছে, সমস্ত আইপিংবাসীদেরই গাল দিয়েছে, কিন্তু সে গালিগালাজ গায়ে না মেখে হাকস্টার তথ্যমূলক তর্কে অবতীর্ণ হলো। অদৃশ্য এমন কথা তোমরা কেউ শুনেছো কখনো? হ্যাঁ, এই কেউ শুনেছো? কোনোদিন শুনেছো? মানুষ হয়ে কেউ কখনো অদৃশ্য হয়? হওয়াটা খুব আশ্চর্য বটে, কিন্তু বেআইনি তো নয়। পুলিশ নিয়ে তোমরা আমায় হাতকড়ি পড়াতে এলে কোন অপরাধে? সে কথা যদি বলো তাহলে তোমার নামে একটা ওয়ারেন্ট আছে, নিখুঁত গ্রেফতারি পরোয়ানা একখানি আমায় পাঠানো হয়েছে। অদৃশ্য মানুষ কাউকে গ্রেফতার করতে নয়, একটা চোরকে গ্রেফতার করতে। অন্যের বাড়ির ভিতর লোক ঢুকেছে, পয়সা কড়ি চুরি করেছে, এই অপরাধ। বুঝলাম, আমার তাতে কি? ঘটনা চক্রে এটাই অনুমান হয় যে একেবারে আজগুবি কথা। আজগুবি হলেই আমরা খুশি হব, কিন্তু আমায় তো হুকুম তামিল করতেই হবে, তাই না? তা বটে, তা আসছি আমি, আসছি। কিন্তু ওই হাতকড়ি টড়ি নয় বলে রাখছি। হ্যাঁ, নিয়ম যে তাই। হাতকড়ি চলবে না। মাফ করতে হলো। এই বলে জ্যাফার্স এগুলো ওর দিকে, আর অদৃশ্য মানুষটা হঠাৎই বসে পড়ল মেঝেতে। কি করছে ও? তার কোনো ইঙ্গিত কেউ পাওয়ার আগেই ও ছুঁড়ে ফেলে দিয়েছে জুতো মোজা, এমনকি পাতলুন পর্যন্ত। তারপর এক লাফে উঠে দাঁড়ালো, আবার ছুঁড়ে ফেলে দিল কোটও। থামো, থামো! চেঁচিয়ে উঠল জ্যাফার্স। কি যে মতলব ওই অদৃশ্য আসামির, এতক্ষণে তার একটু আন্দাজ পেয়েছে ও। ওয়েস্ট কোটটা চেপে ধরেছে জ্যাফার্স। একটা ধস্তাধস্তি চলল কয়েক সেকেন্ড, তারপর ওয়েস্ট কোট জ্যাফার্সের হাতে রেখে তার ভিতর থেকে শার্টটা ছিটকে বেরিয়ে গেল। জ্যাফার্স চেঁচাচ্ছে, এই এই এই, এই ধরো ওকে, ধরো, পাকড়ো ওকে। জামা যদি না থাকে গায়ে ওর, সবাই একসাথে ছুটল শার্টটাকে ধরার জন্য। অদৃশ্য মানুষের সব চিহ্ন লুপ্ত হয়ে দৃশ্যমান এখন শুধু ওই পতপত উড্ডিন শার্টটা। শার্টের হাতাটা রীতিমতো হিংস্রভাবে একটা ঘুষি মারল হলের মুখের উপরে। হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল হল, ঘুষি খেয়ে পিছিয়ে এলো সবেগে, পড়ল এসে গির্জার পাহারাদার টুথসামের ঘাড়ে। ওদিকে শার্টটা তখন দেহকে মুক্তি দিয়ে হাতের উপর আশ্রয় নিয়েছে অদৃশ্য মানবের। জ্যাফার্স ওই শার্টই চেপে ধরল প্রাণপণে। তার ফল শুধু হলো এই যে শার্টটা একদম খুলে এলো অতিথির দেহ থেকে। এদিকে হাওয়ার ভিতর থেকে এক পেল্লায় ঘুষি নেমে এলো তার দুই ঠোঁটের উপরে। ব্যথায় অধীর হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলল জ্যাফার্স। কাকে মারছে তা হিসেব না রেখে উপর পানে হাঁকালো বেটনের এক ঘা। পর্বিত পর সে ঘা গিয়ে ঠং করে বাজল টেডি হেনফ্রির টাকের উপর, আর টেডি অকথ্য ভাষায় গালি দিয়ে উঠল জ্যাফার্সকে। আরে 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 মশাই, আমার মারছেন কেন? আরে দেখ বাবা, পুলিশ কিছু দেখতে পায় না চোখে, চলে গেল যাকে ধরে পালিয়ে চলে গেল, আমার মাথাতে মেরে দিল। দেখ, সবাই সমস্বরে হাঁকছে। সাবধান সাবধান! চেঁচামেচি হই উল্লোর আর এলো পাথাড়ি কিল ঘুষি লাথি বর্ষণ। হেন লোক নেই সেই ভিড়ের ভিতর যার নাকে মুখে একটাও ঘা লাগেনি। ওঝা ওয়েজার্স যা খেলো সেটা বোধহয় ওজনে ভারী ছিল একটু। জ পলায়তে সজীবতী সাধুবাক্য স্মরণ করে দরজাটা খুলে ফেলল সে, আর মুক্ত দ্বার পথে দৌড় লাগালো তীর বেগে। মহাজন যেন গত সপন্থা। ওয়েজার্সের পথকেই সুপথ বিবেচনা করে সবাই একসঙ্গে অগ্রসর হলো দরজার দিকে। ফলে একটা জায়গাতেই ভিড় জমে গেল নিদারুণ। মারামারি চলছেই, ফিপসের একটা দাঁতই ভেঙে গেল, কার ঘুষিতে কে জানে। হেনফ্রির কানের অর্ধেকটা ছিঁড়ে ঝুলতে লাগলো। জ্যাফার্সের চোয়ালের হাড়, ওর তো মনে হলো যে হাড়খানা জোর থেকে খুলেই গেল যেন। তবে সরকারি লোক তো, চোয়ালের চিন্তা না করে কর্তব্যের দিকে মন দিল সে। সম্মুখে হাকস্টারকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু অন্তত 1 ফুট দূরে। তার আর ওই হাকস্টারের মধ্যেকার 1 ফুট স্থানে কি রয়েছে তাহলে? কে রয়েছে? দেখা যাচ্ছে না কাউকে, কিন্তু অনুভব করা যাচ্ছে যে রয়েছে কেউ একটা, নিশ্চয়ই রয়েছে। বেশ বোঝা যাচ্ছে যে জ্যাফার্সের গায়ে ঠেকছে একখানা পেশালো ছাতি। 2 হাত দিয়ে সেই অদৃশ্য ছাতি সে জড়িয়ে ধরল, আর সেই সময়ই একটা তালগোল পাকানো ভিড় দরজার ভিতর দিয়ে সটকে পিছলে বেরিয়ে পড়ল ধাক্কাধাক্কি করতে করতে। বেরিয়ে পড়ল হল ঘরের ভিতর।
সেইখানে কুস্তি চলতে লাগলো জ্যাফার্সে আর তার অদৃশ্য শত্রুতে। জ্যাফার্সের মুখ তো রক্তবর্ণ একেবারে, হাতের শিরাগুলো ফুলে উঠেছে যেন এক্ষুনি ফেটে যাবে। ভিড়টা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে ডাইনে বাঁয়ে। দৃশ্য আর অদৃশ্যের এই লড়াইটার জন্য দরাজ জায়গা ছেড়ে দিয়েছে। লড়াইটা হলঘর থেকে নেমে যাচ্ছে, সদর দরজা দিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। জ্যাফার্স এমনভাবে গোঙাচ্ছে যেন টুটি চেপে ধরে কেউ তার দম বার করে দিচ্ছে। তবু সে ছাড়ছে না শিকারকে, হাঁটু দিয়ে গুঁতোচ্ছে শিকারের অদৃশ্য পেটে আর অদৃশ্য বুকে। হঠাৎ কি হলো কে জানে, জ্যাফার্স ছিল উবুড় হয়ে, গেল চিত হয়ে, মাথাটা ঠুকে গেল পথে ছড়ানো পাথরকুচির ওপরে। এতক্ষণে তার হাতের আঙুলগুলো নেতিয়ে পড়ল শিকারের টুটি ছেড়ে। এক ডজন হতাশ কণ্ঠ চেঁচিয়ে উঠল। এক গোয়ার যুবক রাস্তা থেকে ছুটে এলো পলায়মান অদৃশ্য মানবকে ধরতে। ধরেও ফেললো কিছু একটা, কিন্তু সঙ্গে সঙ্গে বেদম গুঁতো খেলো কান পিঠে। টলে পড়ে গেল ঠিক একেবারে কনস্টেবল বেচারির অচেতন দেহের উপরে। হোটেলের সামান্য দূরে রাস্তার উপরে দাঁড়িয়েছিল একটা স্ত্রী লোক। নিজের কাজে যেতে যেতে পিছনের হল্লা শুনে 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়েছিল। ঘাড় ফিরিয়ে হল্লার কারণটা দেখে নেবার জন্য সে দাঁড়িয়েছিল। হঠাৎ সে খেলো এক প্রচন্ড ধাক্কা। তার পাশ দিয়ে কে যেন একটা ছুটে বেরিয়ে গেল ঝড়ের বেগে। কি গেল কিছুই দেখতে না পেয়ে সে বেচারি উঠল চেঁচিয়ে। একটা কুকুর তেড়ে আসছিল হোটেলের দিকে, ক্রুদ্ধ কণ্ঠে ঘেউ ঘেউ করতে করতে। হঠাৎ সে একটা লাথি খেলো। ঘেউ ঘেউ পরিণত হলো কেউ কেউ কান্নায়। লেজ গুটিয়ে এসে পার্শ্ববর্তী হকস্টারের উঠোনে ঢুকে পড়ল প্রাণের দায়ে। অদৃশ্য মানুষের আর কোনো পাত্তা পেল না কেউ, সে পালিয়েছে। জনতা অবশ্য তবু দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সে ভিড়ে প্রতিজোড়া চক্ষু ছানা বড়া, প্রতিজোড়া হস্ত নানা ভঙ্গিতে আন্দোলিত। মানুষগুলো বুঝে উঠতে পারছে না যে তাদের অবর্ণনীয় বিস্ময় তারা কিভাবে প্রকাশ করবে। তারপর সে ভিড় হালকা হলো ক্রমশ। সবাইয়েরই যার যার কাজ আছে, তো কাজ ফুরিয়েছে কেবল কনস্টেবল জ্যাফার্সের। সে পড়েই আছে হোটেলের দরজার ঠিক বাইরে। 2 চোখ মেলে রয়েছে আকাশপানে, 2 হাঁটু উঁচু হয়ে অস্বাভাবিকভাবে। সেই দিনেরই বিকালের ঘটনা। টমাস মার্ভেল নামে একটি লোক আইপিংয়ের অনতি দূরে বিজন মাঠে বসে আছে। সারা দিন পথে পথে ভিক্ষে করেছে। এখন মাঠে বসে ভাবছে আসন্ন রাত্রির কথা। সন্ধ্যা হয়ে এলো। একটা আশ্রয়ের খোঁজে এবার বেরোনো দরকার। কিন্তু হাঁটবার কথা মনে হতেই সে তার পায়ে হাত বুলোতে থাকে। তার পায়ের কোড়ে আঙুলে পড়েছে একটা বড় ফোঁসকা। পাশেই পড়ে আছে মার্ভেলের জুতো জোড়া। মার্ভেল একবার করে তার পায়ের দিকে চায় আর একবার জুতোর দিকে চায়। তার যত রাগ গিয়ে পড়ে সেই জুতো জোড়ার উপর। ওই জুতো পায়ে দিয়েই না আজ তারই দুর্গতি। জুতোকে উদ্দেশ্য করে সে বলে, কি সর্বনেশে জুতো রে বাবা, একবেলা পায়ে না দিতে দিতেই এই। তাতে কি হয়েছে? জুতো তো পায়ে দিয়েছ এই ঠান্ডায়। সবাইয়ের কি আর জুতো জোটে নাকি? এই কে কে কথা বলল? মার্ভেল এদিক ওদিক চাইতে থাকে। আশেপাশে কাউকেই দেখতে না পেয়ে সে নিজের মনের ভুল বলেই মনে করে। পায়ে দেবার উপায় নেই। জুতো জোড়াটা বগলে করেই মার্ভেল উঠে যাবার জন্য প্রস্তুত হয়। হঠাৎ কে যেন তাকে বলে ওঠে, চললে নাকি? মার্ভেল আবার বেশ ভালো করে চারিধারে চেয়ে দেখে, কিন্তু না, কাউকেই দেখতে পায় না। কে কথা বললে? আমি। আমি? কোথায় তুমি? আরে এই তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি। মার্ভেল এইবারে 2 হাতে বেশ ভালো করে তার চোখ দুটো কচলে নিয়ে সামনের দিকে চায়, কিন্তু কই, কাউকেই তো সে দেখতে পায় না। মার্ভেলের মনে হয় সে বোধহয় অন্ধ হয়ে গেছে, কিন্তু তাও তো নয়। ওই তো বহু দূরে ওই বাড়ির ছাদটা সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। রাস্তাটা ওইখানে গিয়ে মোড় ঘুরছে। মোড়েই ওই একটা জলের কল। আগেকার মতো সবটাই তো চোখে পড়ছে তার। তবে সে কি পাগল হয়ে গেল? তাই বা হবে কি করে? মার্ভেল নিজের পকেটে হাত দিয়ে গুনে দেখে ভিক্ষে করে সারা দিনে যে 2 শিলিং পেয়েছিল তা ঠিক আছে কিনা। না, সেটাও তো ঠিক রয়েছে। তবে পয়সার হিসেব যার গুলিয়ে যায়নি সে আবার পাগল কিসের?
না, পাগলের কোনো লক্ষণই তো তার মধ্যে প্রকাশ পাচ্ছে না। তবে সে কি ভুল শুনছে? ঘুমের ঘোরে সে কি স্বপ্ন দেখছে? মার্ভেল এবার নিজের চুল টেনে পরীক্ষা করে। না, তাও তো নয়, সে তো ঘুমুচ্ছে না। এদিকে চুল টানতে বেশ ব্যথা লাগলো তার। রেগে গেল একটু। রাগের মাথায় চড়া গলায় বিদেহী কণ্ঠস্বরকে জিজ্ঞাসা করলো, এই তুমি যদি আমার সামনে আছো তবে তোমায় দেখতে পাচ্ছি না কেন? পাবে কোত্থেকে? আমি যে অদৃশ্য। অদৃশ্য? মানুষ অদৃশ্য? তা আবার হয় নাকি? হ্যাঁ, খুব হয়। প্রমাণ চাও? এই দেখো, আমি তোমাকে একটা ঢিল ছুঁড়ে মারছি। সঙ্গে সঙ্গে একটা ঢিল এসে মার্ভেলের গায়ে লাগে। মার্ভেল লক্ষ্য করেছে রাস্তার একটা ঢিল আপনা আপনি শূন্যে উঠে গিয়ে তার উপর তার গায়ে এসে পড়ল। তারপরই আবার একটা ঢিল, সেটা এসে পড়ল তার ফোঁসকার উপর। বাপরে বাপ! বলেই মার্ভেল বসে পড়ে ক্ষত জায়গাটায় হাত বুলোতে থাকে। কি গো, আর প্রমাণ চাও? না না না, আর প্রমাণের দরকার নেই, এতেই যথেষ্ট হবে। আচ্ছা, তুমি যে মানুষ, ভূত নও, তা আমি কেমন করে বুঝবো? সঙ্গে সঙ্গে মার্ভেলের একটা হাত কে যেন টেনে নিল। মার্ভেল বুঝতে পারে যে তার হাতটা গিয়ে পড়েছে একটা অনাবৃত বুকের উপর। বিস্মিত হয়ে সে অনুভব করে, সত্যি তো, এটা মানুষের দেহ। এই তো বুক, পিঠ, গলা, মাথা। আরে আর তোমার তোমার দাঁড়িয়ে তো রয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু কিন্তু কি আশ্চর্য, তোমাকে তাহলে দেখতে পাচ্ছি না কেন? ঠিক আছে, ব্যাস, আর না। সে অনেক কথা, ও তোমাকে বললেও তুমি বুঝবে না তা। তবে জেনে রেখো, আমি ভূত টুত কিছুই নই। তোমার মতোই আমিও রক্ত মাংসের মানুষ, আর এই জন্য আমার তোমাকে অত্যন্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন? আমি তোমায় কি করতে পারি? হ্যাঁ, তুমি আমার জন্য অনেক কিছু করতে পারো। বুঝতেই তো পারছো যে বাঁচতে গেলে আমার খাওয়ার দরকার, শোয়ার দরকার, ঘুমের দরকার, আর গরম জামা দরকার। বুঝতে পারছো, তোমার সবকিছু প্রয়োজন। কিন্তু দেখো, আমি অদৃশ্য বলে সেগুলো জোগাড় করা আমার পক্ষে শক্ত হয়ে ওঠে খুবই। তাই আমি তোমার সাহায্য চাই। বিনিময়ে আমি তোমাকে প্রচুর অর্থ দেবো, প্রচুর, এত অর্থ যাতে তুমি বড়লোক হয়ে যাবে। এই বলো না, তুমি রাজি? রাজি? তুমি আমাকে কি করে অর্থ দেবে? আরে মূর্খ, বুঝতে পারছো না আমি অদৃশ্য। যে কোনো ব্যাংকে গিয়ে ব্যাংকারের বাক্স থেকে ইচ্ছে মতো অর্থ তুলে আনতে পারি। নেবার সময় কেউ জানতেও পারবে না। কিন্তু কথা হচ্ছে এই যে আমি অদৃশ্য হলেও সেই নোটগুলো তো আর অদৃশ্য হবে না। এবার দেখো, নোটগুলো এনে আমি জমা দেব তোমার কাছে, আর তুমি সেগুলো পকেটে পুরে ফেলবে। তখন সেগুলো হয়ে যাবে অদৃশ্য। এখন সবটা তো শুনলে, এইবার বলো, তুমি কি আমাকে সাহায্য করতে রাজি? না না, আমি রাজি নই। কারণ তুমি যখন নোটগুলো আনবে তখন তো লোকে দেখবে যে নোটগুলো উড়ে যাচ্ছে। তারপর যখন তুমি সেগুলো এনে আমায় দেবে আর আমি পকেটে রাখবো, তখন তো লোক দেখবে যে নোটগুলো উড়ে এসে আমার পকেটেই অদৃশ্য হয়ে গেল। তখন তো লোকে মনে করবে যে আমি মন্ত্র বলে নোটগুলোকে এনে পকেটে রাখলাম।
তারপর যখন সকলে মিলে চাঁদা করে আমাকে লাগাবে উত্তম মধ্যম, হ্যাঁ, তারপর পুলিশে দেবে। না 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 না, তুমি অদৃশ্য, তোমায় তো তারা ধরতে পারবে না, ধরবে তো আমাকেই। আমি এসবের ভেতর নেই বাবা, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি 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 অন্য পথ দেখি। দাঁড়াও, পালাবে কোথায়? হ্যাঁ, তুমি আমার অনেক কথাই শুনে ফেলেছো, এখন না বললে চলবে কেন? আমার কথায় রাজি না হলে আমি তোমাকে খুনই করব। এই চুপ চুপ, আমি অদৃশ্য, পুলিশ আমার কি করবে? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তোমাকে রাজি হতেই হবে। সন্ধ্যার আঁধার ততক্ষণে ঘনিয়ে এসেছে। অদৃশ্য মানুষ মার্ভেলের হাত ধরে টেনে নিয়ে চলল। অদৃশ্য মানুষ মার্ভেলকে টানতে টানতে নিয়ে এলো একেবারে মিসেস হলের হোটেলের সামনে। মিসেস হল ততক্ষণে অদৃশ্য মানুষের ঘরটাকে সাফ করে ফেলেছেন। ঘরের মধ্যে ফুলদানিতে ফুল দেওয়া হয়েছে, চতুর্দিকে জিনিসপত্র আর এলোমেলোভাবে ছড়ানো নেই, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। যে কোনো লোক সে ঘরে ঢুকে গৃহিণীর সুরুচিরই প্রশংসা করবে। আজ খাওয়া দাওয়া মিটতে বেশ খানিক দেরি হয়ে গেছে হোটেলে। বিকেলে চা খাবার পর মিস্টার বান্টিং আর ডক্টর কাস এসেছেন মিসেস হলের হোটেলে। নানা রকম আলাপ আলোচনার পর তারা অদৃশ্য মানুষের জিনিসপত্রগুলি দেখতে চান মিসেস হলের কাছে। ভ্রু কুঁচকে মিসেস হল বলেন, তার জিনিস? তার থাকবার মধ্যে তো ছিল ওই গোটা কতক শিশি বোতল, আর হ্যাঁ খান কতক বই, আর ওই কয়েকটা ডায়েরি। তা সেসব আমি ওই টেবিলের ওপরেই রেখে এসেছি। না, আমি দেখি তার থেকে লোকটার কোনো পরিচয় বার করতে পারি কিনা। দেখবেন? তা দেখুন না, যদি বার করতে পারেন। কথাটা শেষ করে মিসেস হল ঝনাত করে অদৃশ্য মানুষের ঘরের চাবিটা ডক্টর কাসের সামনে ফেলে দেন। চাবিটা কুড়িয়ে নিয়ে ডক্টর কাস আর মিস্টার বান্টিং এসে ঢোকেন অদৃশ্য মানুষের ঘরের ভিতর। এদিক ওদিক একটু ঘাঁটাঘাঁটি করতেই বেরিয়ে পড়ে অদৃশ্য মানুষের 3খানা ডায়েরি। দুজনে 2খানা ডায়েরি খুলে নিয়ে বসেন দেখবার জন্যে। খানিকক্ষণ পরে মুখ গম্ভীর করে ডক্টর কাস বলেন, না, হলো না। লোকটা সবই সাংকেতিক ভাষায় লিখেছে। আমি যে ডায়েরিটা দেখছি, এতে লোকটা কিছু কিছু অঙ্ক কষে রেখেছে দেখছি, কিন্তু লোকটার পরিচয়ের কোনো নাম গন্ধ পাচ্ছি না। ঠিক এই সময় কে যেন দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। দুজনেই চেয়ে দেখেন দরজার ওপরে দাঁড়িয়ে মার্ভেল। মিস্টার বান্টিং বলেন, এই এখানে কি চাই? আমতা আমতা করে মার্ভেল বলে, আমার বড় চেষ্টা পেয়েছে, তাই কিছু পানীয়ের জন্য এসেছি এখানে। পানীয়? তা এখানে কি? নিচে কাউন্টারে যাও। মার্ভেল কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ চুপ করে গিয়ে নিজের মনে বিড়বিড় করে কার সঙ্গে যেন কথা বলে। তারপর আপন মনে ঘর থেকে বেরিয়ে গিয়ে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে, যেন কারোর প্রতীক্ষাতেই। বান্টিং বলেন, না, জ্বালালে দেখছি, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে বসি, তাহলে আর কেউ জ্বালাতন করতে পারবে না। হ্যাঁ। মিস্টার বান্টিং উঠে গিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দেন ভেতর থেকে। তারপর এসে বসেন নিজের জায়গায়। ডক্টর কাস বলেন, কি অদ্ভুত, সকালের ঘটনাটা আমার এখনো যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। সিগারেটে একটা টান দিয়ে মিস্টার বান্টিং বলেন, মানুষের আবার অদৃশ্য হতে পারে নাকি? হ্যাঁ, যত সব গাঁজা খুরি কথা। সেদিন তাহলে তোমার নোটগুলোর পাখা গুজিয়েছিল বলো? হ্যাঁ, ড্রয়ার থেকে আপনা আপনি উড়ে গেল। তাই তো, সেই ব্যাপারটা তো সত্যিই অদ্ভুত। দুজনে আবার মন দেন ডায়েরির পাতায়। হঠাৎ মিস্টার বান্টিং এর মনে হয় তার ঘাড়টাকে যেন চেপে ধরেছে। মিস্টার বান্টিং তাড়াতাড়ি ঘাড় ফিরিয়ে পিছন দিকে দেখবার চেষ্টা করেন, কিন্তু তিনি বেঁকাতে পারেন না ঘাড়। অতি কষ্টে তার মুখ দিয়ে একটাই আওয়াজ বেরিয়ে আসে, ওরে বাপ, ওরে বাপ। এই, তোমরা আমার ঘরে ঢুকেছো কোন অধিকারে? হ্যাঁ, শুধু ঢুকেছো তাই নয়, তার উপর আবার আমার ডায়েরি নিয়ে ঘাঁটাঘাঁটি করছো। এখন তোমাদের দুজনকে যদি আমি মেরে ফেলি,
তাহলে তোমাদেরকে কে রক্ষা করবে? পাশে কথার আওয়াজ শুনে ডক্টর কাস মুখ ফিরিয়ে দেখতে চেষ্টা করেন, কিন্তু তিনি কিছুই দেখতে পান না। হঠাৎ কে যেন ডক্টর কাসেরও ঘাড়টা চেপে ধরল। তারপর সজোরে মিস্টার বার্নটিং এর মাথার সঙ্গে তার মাথাটা কে যেন ঠুকে দিল। দুজনেই ভয়ে বিস্ময়ে চিৎকার করে ওঠেন এবং নিজেদের মাথায় হাত বুলোতে থাকেন। এই, আমার জামা কাপড়গুলো কোথায়? আপনার জামা কাপড়, আপনার জামা কাপড় মানে হয়েছে, আমি না ঠিক জানি না, আমি জানি না গো। মিসেস হলের কাছে আছে, হয়তো বোধহয় মিসেস হলের কাছে আছে। অদৃশ্য মানুষ খানিকটা পরে মিস্টার বার্নটিং এর কাছে কি যেন প্রস্তাব করে। তা শুনেই মিস্টার বার্নটিং বলেন, না 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 না, তা কখনো হতেই পারে না। ঠিক আছে, তাহলে মরো। ঘরের অপর দিকে ছিল একটা লোহার শিক। মিস্টার বার্নটিং এর ডক্টর কাস দেখেন শিকটা আপনা আপনি উপরে উঠে গেল। কয়েকবার শূন্যে ঘুরে সেটা তাদের দিকে লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে। এই শিক দিয়ে যদি তোমাদের মাথা ফাটিয়ে দিই, তাহলে কে আমাকে বাধা দেবে? হ্যাঁ, পুলিশও আমাকে কোনোদিন ধরতে পারবে না, কারণ আমি অদৃশ্য। অদৃশ্য। হয় তোমরা রাজি হও, নয়তো মরো। ডক্টর কাস আর মিস্টার বার্নটিং এর চিৎকার নিচ থেকে মিস্টার হল শুনতে পেয়েছেন। তাড়াতাড়ি ওপরে এসে তিনি দেখেন যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। হোটেলের সব ঘরেরই দুটো করে চাবি। একটা চাবি থাকে ঘরের বাসিন্দাদের কাছে, আরেকটা মিসেস হলের কাছে। মিস্টার হল নিচে ছুটে গিয়ে দ্বিতীয় চাবিটা সংগ্রহ করে আনেন তার স্ত্রীর কাছ থেকে। দরজায় ধাক্কা দিয়ে বলেন, এই যে মিস্টার কাস, মিস্টার বার্নটিং, আরে আরে কিছু হয়েছে আপনাদের? না 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 না, কিচ্ছু হয়নি মিস্টার হল। আপনি 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 দয়া করে ঘরে ঢুকবেন না। এরা দুজন ঘরের ভেতরে কি করছে রে বাবা? তখন মিস্টার হল ঘরে না ঢুকে দরজায় কান পেতে শুনতে থাকেন। শুনতে পান ডক্টর কাস বলছেন, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তারপর ঘরের ভেতরে চলে ধস্তাধস্তি। মিস্টার হল যতবারই ঘরের দরজায় ধাক্কা দিয়ে ব্যাপারটা জানতে চান, ততবারই মিস্টার বার্নটিং বলে, কিচ্ছু হয়নি। আরে আপনি দয়া করে এখানে ঢুকবেন না। হঠাৎ কি যেন হয়, মিনিট দুয়েক সব চুপচাপ। হাকস্টার মিসেস হলের হোটেলের পাশের দোকানদার ছুটে এসে মিস্টার হলকে জানায় যে এইমাত্র এক বান্ডিল পোশাক আর কয়েকটা বইকে সে রাস্তার উপর দিয়ে উড়ে যেতে দেখেছে। খবরটা শুনেই মিস্টার হল দৌড়ে আসেন হোটেলের সামনে। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে ডক্টর কাসও নেমে আসেন নিচে। ভয়ানক উত্তেজিতভাবে তিনি বলেন, মিস্টার হল, ওকে কিছুতেই পালাতে দেবেন না। ওর হাতে যতক্ষণ পোশাকের বান্ডিল থাকবে ততক্ষণই ওকে দেখতে পাওয়া যাবে। লোকটা আমাদের ভয় দেখিয়ে বাথরুমের ভেতরে ঝাড়ুদার আসবার রাস্তা দিয়ে পালিয়েছে। ধরুন ধরুন, ওকে আপনারা সকলে মিলে ধরুন। মিস্টার হল বাইরে এসে খোঁজ করতে থাকেন পোশাকের বান্ডিল আর বইয়ের, কিন্তু কোথায় কি? ততক্ষণে সবই অদৃশ্য হয়েছে। হোটেলে ফিরে এসে ডক্টর কাসের দিকে চেয়ে চমকে ওঠেন মিস্টার হল। উত্তেজনায় এতক্ষণ কারুরই নজর পড়েনি তার দিকে। এখন লক্ষ্য করতেই দেখা গেল যে ডক্টর কাস প্যান্টের বদলে একটা টেবিল ক্লথ পরে রয়েছেন, আর মিস্টার বার্নটিং তাঁর অবস্থা আরও শোচনীয়। প্যান্ট কোটের বদলে একটা খবরের কাগজ পড়ে তিনি কোনো রকমে লজ্জা নিবারণ করছেন। এই দৃশ্য দেখে এত দুঃখের মধ্যেও অনেকেই হাসতে শুরু করে। তাদের মধ্যে মিসেস হলও ছিলেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত হয়।
ব্রাম্বলহার্স্ট স্টেশন থেকে যে রাস্তাটা গ্রামের দিকে চলে এসেছে সেই রাস্তায় বিষণ্ণ মুখে মার্ভেলকে দেখা গেল। তার হাতে এক বান্ডিল পোশাক আর কয়েকখানা বই। মার্ভেল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাকে দেখলে মনে হয় কে যেন তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হঠাৎ অদৃশ্য মানুষের কণ্ঠস্বর শোনা যায়। এই তাড়াতাড়ি এসো মার্বেল, এসো না। পালাতে গিয়ে তুমি আমার অনেকখানি সময় নষ্ট করে দিয়েছো। আমি তো পালাইনি ধর্মাবতার। তবে তবে আপনি যে রাস্তাটা বলে দিয়েছিলেন সেই রাস্তাটা ঠিক চিনতে না পেরে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। আর তাড়াতাড়ি যেতে বলছেন। আমার এই পায়ের ফোসকাটার জন্য তো বড় ব্যথা হয়ে। এই চুপ চুপ, আবার মিথ্যে কথা বলছো? হ্যাঁ, তুমি পালাওনি? না 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 না, আগে না, কতবার বলবো যে রাস্তাটা ভুল করে অন্যদিকে গিয়ে পড়েছিলাম। এখনো ওকে ছেড়ে দিন, আমি ফিরে যাই। এই মার্ভেল, তোমাকে না বলেছি কতবার, আমি তোমায় রাজা করে দেব। মার্ভেল চলো, রাজা করে দেব আমি তোমায়। আমার কথায় তুমি বিশ্বাস করতে পারছো না? হুজুর ধর্মাবতার, আমার রাজা প্রজা কিছু হয়ে দরকার নেই। ভূতের বেগার কাটতেই যদি আমার জীবন কেটে যায় তাহলে আমার বড় লোক হয়ে লাভ কি? এই তুমি আমাকে মিথ্যেই ভয় পাচ্ছ মার্ভেল। বলছি না যে তোমাকে না পেলে আমার থাকবার খাবার বড়ই অসুবিধা হবে। সারা জীবন ধরে কি আপনার তাবেদারি করতে হবে? চুপ চুপ, আবার কথা। ফের যদি কথা বলো তাহলে আমি তোমাকে খুন করে দেব। হুজুর, না, আমাকে মারবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি দয়া করে আমার গাড় থেকে নামুন হুজুর। কি বলছো? কি আমি কথা উঠেছি তোমার? যা তা কথা বলছো। এই তো আমি তোমার হাত ধরে রেখেছি, তোমাকে আমি ছাড়ছি না। গ্রামের কাছে আমরা এসে পড়েছি, দেখো কারোর সঙ্গে রাস্তায় কথা বলো না। আর এই মনে রাখো একটা কথা, পালাবার চেষ্টা যদি করো তাহলে কিন্তু তুমি মারা পড়বে। আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। তার চেয়ে আমার সঙ্গে মিলেমিশে কাজ করো, তোমাকে আর ভিক্ষে করে খেতে হবে না, আর আমি তোমাকে বড় লোক করে দেব। মার্ভেল মুখে কিছু বলে না বটে, তবে মনে মনে ভাবে, এই ভূতটাকে এখন ঘাড় থেকে নামাই কি করে? পরের দিন মার্ভেলকে দেখা গেল একটা রেস্টুরেন্টের সামনে চেয়ারে বসে থাকতে। পাশে তার এক বান্ডিল বই। মার্ভেলের চেহারা দেখলে মনে হয় যেন সে সারা রাত ঘুমোয়নি। ভীষণ উত্তেজনায় তার রাত কেটেছে, তাই চুলগুলো তার উস্কো খুস্কো, চোখে পড়েছে কালি। আপন মনে সে মাথায় হাত দিয়ে যেন কি গভীর চিন্তায় মগ্ন। হোটেলে লোক আসছে চলে যাচ্ছে, সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত। কে কার খবর রাখে? কিছুক্ষণ এইভাবে সে বসে আছে। এমন সময় সেখানে একজন জাহাজের খালাসি এলো। তার হাতে বোধহয় বিশেষ কাজ ছিল না, তাই মার্ভেলকে ওভাবে বসে থাকতে দেখে তার সঙ্গে আলাপ জমাবার মতলবে সে এসে বসলো তার পাশের চেয়ারটায়। সামনে থেকে সেই দিনের খবরের কাগজটা টেনে নিতে নিতে মার্ভেলকে বলল, আজ কদিন পর সূর্য উঠেছে, আবহাওয়াটা ভারী সুন্দর, কি বলেন? এত ছোট উত্তরেও লোকটি দমে যায় না। সে আবার উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করে, এই বলছি যে আপনার পাশে ওই বান্ডিলে কি আছে? বই মনে হয়। মার্ভেল ঘাড় নেড়ে সম্মতি জানায়। আপনি বুঝি বই পড়তে খুব ভালোবাসেন? বই মানে না। কি হলো কি? তা বইগুলো আপনার পাশে রয়েছে কেন? ও বই পড়তে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, এই বইতে অনেক ভালো ভালো কথা লেখা থাকে, তাই না? তা হবে। কিন্তু কি জানেন তো, এমন বহু কথা আছে যেগুলো বইতে লেখা থাকে না। কি বলেন আপনি? তা হবে। মার্ভেলের আলাপ করতে মন নেই। এইটা দেখে লোকটি খবরের কাগজে মন দেয়। মিনিটখানেক পরে লোকটি কাগজ থেকে মুখ তুলে আপন মনেই বলে, যত সব গাঁজা খুঁড়ি,
কাগজ কাটতি কম হলে যত রকম সব উদ্ভট খবর এরা ছাপবে। এই যে আজকের কাগজে আবার বেরিয়েছে অদৃশ্য মানুষের বিষয়ে কি সব লেখা। এ কি কখনো সত্যি হতে পারে নাকি? এই যে মশাই, আপনি কি বলেন, অদৃশ্য মানুষ কখনো সত্যি হতে পারে? তা হবে। মানুষ আবার অদৃশ্য? হ্যাঁ, কি বলছেন বলুন তো? এ যেন ওই কি বলে না, আমাদের ওই সোনার পাথর বাটি, খেয়ে দেয়ে কাজ নেই, যত গাঁজা কুড়ি কথা বললেই হলো, আর সেগুলো পড়তেও হবে, বিশ্বাসও করতে হবে। সে কথা বিশ্বাস করা যায় বলুন তো? তা মশাই, এ বিষয়ে আপনার মতামতটা কি খোলসা করে বলুন না। আগে অদৃশ্য মানুষ আছে, মোটেই ওরা গাঁজাখুরি কথা বলেনি। না 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 না, কখনোই বলেনি। কি বলছেন মশাই? একটু আগেই তো বললেন যে অদৃশ্য মানুষ নাকি নেই। কই কই, আমি তো সব কথা বলিনি। অদৃশ্য মানুষ সম্পর্কে ওরা কতটুকু কথা জানে? হ্যাঁ, এ সম্বন্ধে ওদের চেয়ে অনেক বেশি জানি আমি। জানি বলে জানি, একেবারে হাড়ে হাড়ে বুঝেছি। আমাকে 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 একেবারে গেছি রে, গেছি গেছি। কি হলো ও মশাই, কি হলো আপনার? কোথায়? দাঁতে দাঁতে কদিন থেকে বড্ড ভুগছি। ঠিকই বুঝেছি, আপনার কিছু একটা গোলমাল হচ্ছে। আপনার দাঁতে ব্যথা, আপনি ঘাড়ে হাত বুলোচ্ছেন কেন? ঘাড়ে হাত বুলোচ্ছি? আমি ভেবেছিলাম না না, আমি আমি চলি, আমি চলি। বইগুলো তুলে নিয়ে মার্ভেল হন হন করে দোকান থেকে বেরিয়ে যায়। মার্ভেলের এলোমেলো কথাবার্তা আর ব্যবহারে আশ্চর্য হয়ে লোকটি মার্ভেলের গমন পথের দিকে চেয়ে থাকে। পেছন দিকে ফিরতেই লোকটি আরও আশ্চর্য হয়। হোটেলের ক্যাশ থেকে কয়েকখানা নোট দলা পাকিয়ে হাওয়াতে উড়ে যাচ্ছে। লোকটি নোটগুলোকে ধরতে যায়, হঠাৎ এক প্রচণ্ড ঘুষি উড়ে এসে পড়ে তার উপর, আর সে মাটিতে পড়ে যায়। তারপর হঠাৎ সে দেখে নোটগুলো ততক্ষণে হোটেল থেকে বেরিয়ে অদৃশ্য হয়েছে। সবে সন্ধেটা হয়েছে তখন। ডাক্তার কেম্প চিলে কুঠুরিতে বসে বইপত্র নাড়াচাড়া করছেন। ঘরটাকে চিলে কুঠুরি বলতে হয় এই জন্য যে সিঁড়ির মাথায় এটার অবস্থান, আর গোটা ছাদটাতে ওইটি ছাড়া দ্বিতীয় কোনো ঘরও নেই আর। কিন্তু চিলে কুঠুরি বলতে যে সংকীর্ণ এক পেশে খুদে কামরার ছবি অনিবার্যভাবেই আমাদের মানুষ চক্ষুর সামনে ভেসে আসে, তার সঙ্গে এই ঘরখানার আদৌ কোনো সাদৃশ্য নেই। বেশ বড়সড় একখানি সুসজ্জিত কামরা, তিন দিকে তিনটি সুবৃহৎ জানলা, যে কোনোটা খুলে দিলে আদিগন্ত চোখে পড়ে বার্ডক পাহাড়ের নিম্নাংশ আর তার সংলগ্ন আঁকা বাঁকা শ্যামল উপত্যকা ভূমি। বাড়িটি নিজে পছন্দ করে তৈরি করিয়েছেন ডক্টর কেম্প পাহাড়ের গায়ে, এবং এই ছাদের ঘরখানিকে সাজিয়েছেন একাধারে কাজের ঘর আর বিশ্রাম কক্ষ হিসেবে। উত্তর, দক্ষিণ আর পশ্চিম তিন দিকে তিনটি জানালা। পূবের দেওয়ালটা আগাগোড়া জুড়ে রয়েছে বইয়ের তাক। সুদৃশ্য বাঁধাইয়ের মোটা মোটা ডাক্তারি বইয়ে আকণ্ঠ ভর্তি। তাছাড়া অন্য তিন দিকেও তাক আছে ছোট ছোট, তাতে যন্ত্রপাতি, অনুবীক্ষণ, নানা আকারের বোতলে নানা রঙের ওষুধ আর আরক। ঘরের মাঝখানে বড় টেবিল একখানা, নানান সংবাদপত্র এবং সাময়িক পত্রিকা, বিশেষত ডাক্তারি সংক্রান্ত পত্রিকা তার উপর গাদা গাদা জমে আছে। সূর্য অস্ত গেলেও গোধূলির আলো তখনও মিলিয়ে যায়নি বাইরে। ঘরের সব জানালাই খোলা, কারণ নিকটে আর বাড়ি নেই। প্রতিবেশীর উঁকি থেকে ডাক্তারের ক্রিয়াকলাপ একান্তই নিরাপদ। সদাই গবেষণায় ব্যস্ত ডাক্তার এটি শেষ হলে রয়্যাল সোসাইটির একটি সদস্যপদ তিনি পাবেন বলেই খুব আশা করেছেন। কাজ করতে করতে একবার চোখ তুলে বাইরের দিকে চাইলেন ডাক্তার। সম্মুখেই বার্ডক পাহাড়ের একটা অংশ অস্ত সূর্যের লালচে আলোতে অপরূপ মহিমায় মণ্ডিত হয়েছে। এক মিনিট সেদিক থেকে চোখ ফেরাতেই পারলেন না তিনি, কিন্তু যখন ফেরালেন তখন হাতের বইখানার চাইতেও আরেকটা জিনিস তাঁর দৃষ্টি আকর্ষণ করল আগে ভাগে। সে হল মনুষ্যাকৃতি একটা ধাবমান জীব, আকারে ছোট এবং বর্ণে মিশকালো। লোকটা পাহাড়ের গা বেয়ে ছুটতে ছুটতে তার বাড়ির দিকেই আসছে যেন। হ্যাঁ, আকারে সে ছোট, সে অনুপাতে টুপিটা বেমানান রকম উঁচু তার। এত জোরে সে দৌড়চ্ছে যে পা দুখানার ফাঁকে ফাঁকে বিলীয়মান লালচে আলো মিটমিট করছে নীল আকাশের ফাঁকে ফাঁকে তারার মতো।
কাগজের ফেরিওয়ালা? বিড়বিড় করে আপন মনেই বলছেন কেম। অদৃশ্য মানবের শেষ খবর কিছু ফেরি করতে বেরিয়েছে আর কি। দেশের মানুষগুলোর কি যে হয় থেকে থেকে বুঝি না আমি। মাঝে মাঝে মনে হয় আমরা এখনো বুঝি ত্রয়োদশ শতাব্দী পেরিয়ে আসতে পারিনি। ডাক্তার চেয়ার ছেড়ে উঠলেন। জানলার কাছে গিয়ে গিরিশানুর ঘনায়মান অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। লোকটার তারা দেখছি খুবই, কিন্তু এগোতে তো পারছে না তেমন। গতি এত মন্থর, মনে হয় ওর পকেটে বুঝিবা শীষের তালে ভর্তি। উপর নিচে গিরিগাত্রে বাড়ি আছে মাঝে মাঝে। তারই একটার আড়ালে পড়ে গেল লোকটা। এবার একটু বাদেই আবার দেখা গেল তাকে। তারপরই মিলিয়ে গেল আবার। বারবার 3 বার এই রকম। 3টে বাড়ি পেরোলো ও। যত সব গাধা। বিরক্তিভাবে এই উক্তিটা করে ডাক্তার ফিরে এসে টেবিলে বসলেন আবার। ডাক্তার অনেক দূর থেকে দেখছেন লোকটাকে। দেখেছেন ভাবমান অবস্থায়। ওর সত্যিকার অবস্থাটা বুঝতে পারেননি। তা পেরেছে অন্য কিছু লোক, যারা ওই উপরের বাড়িগুলো থেকে ওকে দৌড়ে পালাতে দেখেছে। তারা দেখেছে দরদর করে ঘামছে লোকটা, মুখে চোখে দারুণ ভয়ের চিহ্ন তার। দৌড়ে যাচ্ছে প্রাণপণে, আর ঝনঝন আওয়াজ হচ্ছে তার দেহের ভিতর থেকে, যেমন নাকি হয় ধাতু মুদ্রায় ভরা ব্যাগ না চালে। লোকটা না তাকাচ্ছে ডাইনে, না তাকাচ্ছে বায়ে, বিস্ফারিত 2 চক্ষু সোজা নিচের পাহাড়তলির দিকে প্রসারিত, যেখানে একটা দুটো করে আলো জ্বলে উঠছে রাস্তায়। আর মানুষে মানুষে গিজগিজ করছে গোটা বার্ডক শহর। দৌড়তে দৌড়তে মুখখানা হাঁ হয়ে গিয়েছে তার। সে আর বুঝতে চাইছে না। ঠোঁটে ফেনা উঠছে, নিঃশ্বাস পড়ছে সশব্দে। যাদের পাশ দিয়ে ছুটে যাচ্ছে অভাগা, তারাই থমকে দাঁড়িয়ে একবার উপর পাহাড়, একবার নিচের পাহাড়ের উপর দিয়ে চোখ বলিয়ে আনছে। কেন এমন মরিকি বাঁচি করে ছুটছে লোকটা? কেউ কিছু বুঝতে পারছে না। এইবার একটা কুকুর ডেকে উঠল ভয়ার্তভাবে। ডাকতে ডাকতে একটা দরজার নিচে আশ্রয় নিল, কি জানি কোন অজানা বিপদের আশঙ্কায়। পথচারীরা অবাক হয়ে ঠায় দাঁড়িয়ে পড়েছে। এমনি সময় একটা হাওয়া যেন তাদের জামা কাপড় নাড়া দিয়ে গা ছুঁয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। নিঃশব্দে নয়, থপথপ পায়ের শব্দ একটা শুনতে পেল কেউ, আর দ্রুত নিঃশ্বাসের শব্দও একটা। ছুটন্ত লোক যেমন শব্দ করে নিঃশ্বাস ফেলে, তেমনি। এবার ভয় পেল পথচারী। কেউ কেউ চেঁচিয়ে উঠল, কেউ কেউ রাস্তা ছেড়ে পাহাড়ের গা অবলম্বন করে দাঁড়ালো। চিৎকার পরম্পরার ভিতর থেকে এক অদৃশ্য আতঙ্ক দ্রুত নেমে গেল পাহাড়ের গাতে, ছড়িয়ে পড়ল নিচের শহরে। সেই ছোট্ট মানুষটা হলো মার্ভেল। মার্ভেল শহরের রাস্তায় পা দেওয়ার আগেই সেসব রাস্তায় বিভীষিকার রাজত্ব শুরু হয়ে গিয়েছে। বাড়িতে বাড়িতে দরজা বন্ধ, পথের লোক এখন ঘরের ভিতরে। ভিতরে ঢুকেই শালঙ্কারে বর্ণনা শুরু করেছে এক অজানা আতঙ্কের। হয়তো এই আতঙ্কই সেই অদৃশ্য মানব। কাগজে কাগজে যার লোমহর্ষক বিবরণ ছড়িয়ে পড়েছে দেশময়, ওই সেই অদৃশ্য মানব এসে গিয়েছে বার্ডকে। ঠিক পাহাড়ের নিচেই জলি ক্রিকেটার্স হোটেল, ঠিক যেখান থেকে ট্রাম লাইন শুরু হয়েছে। হোটেলে বসে মদ গিলছে কয়েকটা লোক। রোগা লিকলিকে এক কোচম্যান, পাঁশুটে পোশাকের কালো দাড়িওয়ালা এক মার্কিন ভবঘুরে, আর ডিউটি থেকে ছুটি পাওয়া এক পুলিশ কনস্টেবল। মদ বিক্রেতা মোটা মোটা লালচে দুখানা হাতে ভর দিয়ে দাঁড়িয়েছে কাউন্টারের রেলিংয়ে, আর পনির বিস্কুট চর্বণরত খরিদ্দার কয়েকজনের সঙ্গে গল্প জমিয়েছে মনের আনন্দে। এই একটা কথা বলো না, মানে এই যে চেঁচামেচি হচ্ছে বাইরে, কিসের চেঁচামেচি হচ্ছে বলো তো? ওই তো আগুন লেগেছে কোথাও। হ্যাঁ, আগুন লেগেছে আর তুমি এখানে হাসছো? হ্যাঁ, মানে দিন দিন কি হচ্ছে? কোচম্যানের জবাবে বলছেন বিক্রেতা। তারপর হঠাৎ অনেকগুলো পায়ের শব্দ, সশব্দে দৌড়চ্ছে অনেকগুলো লোক। দরাম করে দরজা খুলে ঢুকে পড়ল মার্ভেল। কাঁদছে লোকটা হাউ হাউ করে। জামা কাপড় আলুথালু, টুপি বেপাত্তা, কোটের গলা ছিঁড়ে ফর্দা ফাঁক। ছুটে সে ঘরে ঢুকল। এক মোচড়ে ফিরে দাঁড়িয়ে দরজাটা ঠেলতে লাগলো বন্ধ করবার জন্য।
দরজা আবার চামড়ার ফিতে দিয়ে এভাবে বাঁধা যে অর্ধেকের বেশি তা বন্ধই হয় না। মার্ভেলের গলা কাঁপছে আতঙ্কে। এলো এলো এসেছে, অদৃশ্য মানুষ এসে মরেছে, আমাকে খুন করবে। ভগবান ভগবান ভগবান, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। এই দরজাটা বন্ধ করো। এই কিন্তু আসছেটাকে? হ্যাঁ, তুমি চেঁচাচ্ছই বা কেন? কনস্টেবলের আওয়াজ। দরজার কাছে গিয়ে নিজেই সে ফিতে খুলে দিল। দরজা বন্ধ হয়ে গেল সশব্দে। মার্কিন লোকটা উঠে গিয়ে বন্ধ করে এলো পিছনের ডোরটা। মার্ভেলের বগলে এখনো সেই 3খানা বই। প্রাণ গেলেও সে ছাড়বে না ওগুলি। বই জাপটে ধরে সে কাঁদছে, টলে টলে পড়ছে কাঁদতে কাঁদতে। আমাকে আমাকে ভেতরে গিয়ে দাঁড়াতে দাও, আমায় তালা বন্ধ করে রাখো কোনোভাবে। আমাকে আমাকে ধরবার জন্য এসেছে, পালিয়ে এসেছি কোনো রকমে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? ধরতে পারলে মেরে ফেলবে। এমন এমন মেরেছে অনেকজনকে, শুনতে পাচ্ছ? এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আগে শান্ত হও। এখানে তোমার ভয়টা কি? দরজাটা তো বন্ধ করা। কিন্তু ভাই ব্যাপারটা কি? হঠাৎ বাইরে থেকে দরজায় ঘা। সে ঘা এমন প্রচণ্ড যে মোটা কাঠের পাল্লা থরথর করে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মার্ভেলের আকুলি বিকলি। আমার ভিতরে যেতে দাও, আমার ভিতরে যেতে দাও। বাইরে দুমদাম লাথি কপাটে, সঙ্গে সঙ্গে শাসানিও। কনস্টেবল হেঁকে ওঠে। এই কে তুমি? আমায় মেরে ফেলবে, ছোড়া আছে ওর, ছোড়া। আমায় লুকিয়ে রাখো, দোহাই দোহাই তোমাদের, আমাকে ভিতরে যেতে দাও, আমাকে ভিতরে যেতে দাও। মদ বিক্রেতা কাউন্টারের দরজা খুলে ভিতরে টেনে নিল তাকে। বাইরে তখন হুঙ্কার উঠেছে। দরজা খোলো, খোলো দরজা, এক্ষুনি খোলো দরজাটা। এক কোণে গুড়ি শুঁড়ি মেরে নিজেকে যথাসম্ভব গুটিয়ে শুটিয়ে লুকিয়ে ফেলবার চেষ্টা করছে মার্ভেল। সেইখান থেকেই আর্তনাদ করে উঠল। খুলো না, খুলো না। কোথায় লুকোই আমি? দোহাই তোমাদের, খুলো না দরজা। এই তাহলে হচ্ছে সেই অদৃশ্য মানব? হ্যাঁ, অদৃশ্য মানব। অদৃশ্যকে দর্শনের সুযোগ হাতছাড়া করা উচিত হবে না আমাদের। লোকটার একখানা হাত পিছনে লুকোনো রয়েছে বরাবর। জানলাটা হঠাৎই মড়মড় করে ভেঙে পড়ল। রাস্তায় শোনা গেল অনেক লোকের দৌড়াদৌড়ির আর চেঁচামেচির শব্দ। কনস্টেবল লোকটি একটা টুলের উপর দাঁড়িয়ে দরজার উপরকার ঘুলঘুলি দিয়ে বাইরের অবস্থাটা দেখে নেবার চেষ্টা করছে ডিঙি মেরে। এইবার সে নিচে নেমে এল, চোখে ভ্রুকুটি নিয়ে। সংক্ষেপে বলল, যা ভেবেছি তাই, সে অদৃশ্যটাই বোধ হয়। বিক্রেতা কাউন্টারের দরজায় তালা লাগিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে, তার ক্রুদ্ধ দৃষ্টি ভাঙা জানলার দিকে। হঠাৎই বাইরের সব চুপ। কনস্টেবল দ্বিধাগ্রস্তভাবে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। একটাই ভুল হয়ে গেল, আমার লাঠি গাছটা যদি থাকতো এখন হাতে। এই দরজা খুলে দিলে আর কিছু করা যাবে না, কিন্তু ওকে আর রোখা সম্ভব হবে না, ও ঢুকেই পড়বে। হ্যাঁ ঠিকই ঠিকই, চট করে দরজাটা খুলে দিও না কেউ আবার গিয়ে। মৃদু সম্মতি জানায় রোগা লিকলিকে কোচম্যানও। খিলটা খুলে দাও হে, তারপর আসে তো আসুক। পিছনের হাতখানা সম্মুখে এনে সে দেখালো সে হাতে রিভলভার আছে। কনস্টেবল রুখে উঠল। এই ওসব একদম নয়, খুন খারাপি চলবে না। আরে তা জানি জানি, এদেশ কোন দেশ তা জানি আমি। আরে খুন নয়, পাড়া ভেঙে দেবো একবার, একটা গুলিতে। এই দাও, খুলে দাও, খুলে দাও খেল। অন্য কেউ এগোচ্ছে না ও কাজ করতে, কাজেই দাড়িওয়ালা নিজেই সম্মুখে ঝুঁকে পড়ে বাঁ হাত দিয়ে খিলটা খুলে ফেলল। ডান হাতে তো রিভলভার আছেই। দরজা খুলে গিয়েছে। মদ বিক্রেতা, রোগা কোচম্যান, কনস্টেবল সবাই মুক্তদ্বারের পানে মুখ করে দাঁড়ালো।
নিচু গলায় দাড়িওয়ালা বলছে, এসো হে, এসো। দরজা থেকে 2 পা হেঁটে এসে দাঁড়িয়েছে, যেন পথ ছেড়ে দিয়েছে সম্মানিত অতিথিকে। ডান হাত তখনও পিছনে লুকোনো তার, সে হাতের রিভলভার তৈরি। কিন্তু কই, কেউ তো আসছে না। মার্ভেল ভিতর থেকে মিউ মিউ করে উঠল। সব দরজা বন্ধ তো? এই ঘরে 2টো দরজাই বন্ধ, তা তো দেখছই। তবে উঠোনের দরজাটা। বিক্রেতা পিছন দিক দিয়ে বেরিয়ে গেল উঠোনে। পরক্ষণই ফিরে এলো একখানা ছোড়া হাতে নিয়ে। যা ভেবেছিলাম তাই, উঠোনের দরজাটা খোলাই ছিল। অদৃশ্য শয়তানটা হয়তো ওই পথেই ঢুকে পড়েছে বাড়িতে। হ্যাঁ, এই কি বলছো? বাড়িতে? হ্যাঁ, রান্নাঘরে সে নেই। রাত্তান্নি খুঁজি করেছে রান্নাঘরে নেই, দেখলে কি করেছে রান্নাঘরে নেই? লোকটা তো অদৃশ্য রে বাবা। কি করে জানলাম? 2টো দাসী আছে সে ঘরে, তারা কিছু সাড়া পায়নি। তাছাড়া আমি নিজেই ছোড়া বিধিয়ে দেখলাম সেই ঘরের 4 দেওয়ালে, প্রতি ইঞ্চিতে খোঁচা মেরে মেরে দেখলাম। সে ওখানে থাকলে এই ছোড়ার গায়ে রক্ত লাগতোই। হঠাৎ কাউন্টারের গায়ের দরজা এক প্রচণ্ড লাথি খেয়ে ভেঙে পড়ল ভিতরে, আর প্রায় সঙ্গে সঙ্গেই ওপিঠ থেকে ভয়ার্ত চিৎকার শোনা গেল মার্ভেলের। কাউন্টারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওপিঠে গিয়ে পড়ল বিক্রেতা, দাড়িওয়ালা এবং কনস্টেবল। কোচম্যানটা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। এমন বুদ্ধি তার মাথায় এলো না যে খোলা দরজা দিয়ে ছুটে সে রাস্তায় বেরিয়ে পড়ে। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে 3টি দুঃসাহসী লোক ওপিঠে গিয়ে পড়ল। দাড়িওয়ালার হাতে রিভলভার গর্জে উঠল হঠাৎ। গুলি লাগলো গিয়ে দেওয়ালে একখানা বড় আয়না। গুঁড়ো হয়ে তার কাঁচগুলো ঝনঝন করে পড়ল মেঝেতে। মার্ভেলকে কে যেন ঠেলে বার করে দিচ্ছে কাউন্টারের বাইরে। সে কিছুতেই যাবে না, আর অদৃশ্য আততায়ী না নিয়েও ছাড়বে না তাকে। বেরোতে বলছি আমি।